দুর্দান্ত, মাইন্ড ব্লোয়িং, দুর্ধর্ষই বলবো। নাহিদ ইসলাম আজ জাতীয় সংসদে যে বক্তব্য দিয়েছেন ৩৩ মিনিটের, তার শব্দচয়ন, প্রেজেন্টেশন, বডি ল্যাঙ্গুয়েজ, সাবজেক্ট কাভারিং সব কিছু ছিল মাইন্ড ব্লোয়িং। এই পর্যন্ত আমার বলতে কোনো দ্বিধা নেই, জাতীয় সংসদে যত বক্তব্য হয়েছে তার মধ্যে সবচাইতে সেরা বক্তব্য, সেরা প্রেজেন্টেশন। এবং এই বক্তব্যে মনে হয়েছে তার চুল থেকে পা পর্যন্ত সব কিছু এই সমস্যাগুলোকে ধারণ করে প্রেজেন্ট করেছেন আন্তরিকতার সাথে সমাধান করার জন্য। একটি ক্লিপস আপনাদেরকে শোনাই, তাহলে বুঝতে পারবেন। প্রিয় বন্ধুরা, এই ক্লিপসটি শুনুন। মাননীয় স্পিকার, শাহবাগ থানার সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির কয়েকজন সদস্যকে বেধড়ক মারধর করেছে ছাত্র দলের নেতা। মাননীয় স্পিকার, শাহবাগ থানার সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির কয়েকজন সদস্যকে বেধড়ক মারধর করেছে ছাত্র দলের নেতা কর্মী, এবং এটার এখনো কোনো মামলা নেয়নি। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যদি জানান এই মামলাটা কেন নেওয়া হচ্ছে না। থানার ভিতর প্রবেশ করে ওসি রুমে ডাকসুর 2 জন নির্বাচিত প্রতিনিধিদের উপর হামলা করা হয়েছে। মাননীয় স্পিকার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি, মাননীয় স্পিকার আপনি জানেন আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, মহসিন হলেন, আমিও মহসিন হলের ছাত্র। মাননীয় স্পিকার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির একটা বড় ভূমিকা আছে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনগুলোতে, আমাদের বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক আন্দোলনগুলো। মাননীয় স্পিকার, মাজার হামলা নিয়ে কিছু কথা বলতে চাই মতো, এবং ওয়ারেন্ট টেররের প্রজেক্ট হিসেবে যাতে বাংলাদেশে কোনো জঙ্গিবাদের নাটক না হয়, মাননীয় স্পিকার এটাও আমাদের মাথায় রাখতে হবে। সহযোগিতা, আন্তরিকতা, ভালোবাসা, সমস্যার সমাধানের এক অনন্য সাধারণ আপনার পদ্ধতি অবলম্বন করেছেন এবং যা তাকে অনন্যতা দান করেছে। সংসদ শুরু হয়েছে বেশি দিন হয়নি, কিন্তু এর মধ্যে প্রতিটি অধিবেশনে ছিল চমৎকার, সুন্দর, কিন্তু প্রত্যেকটি দিনে যেন নতুনত্ব আসছে। আজকে যা হয়েছে তা সব কিছুতে ছাড়িয়ে গিয়েছে। নাহিদ ইসলাম মাত্র গতকাল তার জন্মদিন গিয়েছিল। আজকে তিনি যেই প্রেজেন্টেশন দিয়েছেন তা এক জাতীয় নেতার মর্যাদা পাওয়ার এক অনন্য উদাহরণ রাখে। নাহিদ ইসলাম যদি এইভাবে তার বক্তব্য একের পর এক দিয়ে যান, অবশ্যই তিনি মানুষের মণিকোঠায় স্থান করে নেবেন। কারণ সারা বাংলাদেশ এক সমস্যা সংকুল দেশ। এই সমস্যাগুলো যে ধারণ করে, যে সমাধান করতে চায়, যার মধ্যে সর্বোচ্চ লেভেলের আন্তরিকতা থাকে, যে পদ্ধতিগুলো বাতলে দিতে পারে, প্রকৃতপক্ষে রাজনীতি না করে সমাধানের জন্য যে সমস্যাগুলোর কথা বলে, তাকে ধীরে ধীরে মানুষ গ্রহণ করে নেবে। অন্য সব কিছু ধীরে ধীরে ম্লান হয়ে যাবে না, অন্যরা সবাই সহযোগী হয়ে যাবে। কেউ কারোর জন্য হিংসা পোষণ করবে না, বিদ্বেষ রাখবে না। যে এগিয়ে যাবে, যাকে দ্বারা যেটা হবে, সে যখন সেই কাজটি করতে পারবে, তখনই সব কিছু সহজে সমাধান হয়ে যাবে। নাহিদ ইসলাম যে বক্তব্যগুলো একে একে পয়েন্ট আকারে তুলে ধরেছেন, 13টি পয়েন্ট তিনি তুলে ধরেছেন। জঙ্গি নাটক আর চলবে না, তবে প্রকৃতপক্ষে এটি সমাধান করার জন্য আমরা সরকারকে সহযোগিতা করব, কারণ সরকার এটি সমাধান করতে পারবে না, এটি একটি জাতীয় সমস্যা। তবে ওয়ার অন টেররকে কাজে লাগিয়ে ক্ষমতায় থাকার হাসিনার মতো পদ্ধতি অবলম্বন করে যাবে না, এই ব্যাপারে তিনি খুবই সতর্ক করে দেন। এবং একটা জিনিস, আপনারা যদি আপনাদের আগের শাসন পদ্ধতিতে ফিরে যান, জুলাই সনদ নিয়ে আন্তরিক না হন, তাহলে আমরাও আমাদের পদ্ধতিতে ফিরে যাব। এটি ছিল সফট একটি থ্রেট আমি মনে করি। তিনি সেখানে মনে করিয়ে দেন জুলাইকে কেন মুক্তিযুদ্ধের মুখোমুখি করে ছোট করা হয়, ৭১-২৪কে মুখোমুখি করে জুলাইকে ছোট করার চেষ্টা করা হয়। অথচ তারেক রহমান নিজেই বলেছেন, নতুন দিনের এক মুক্তিযুদ্ধ তরুণ প্রজন্ম রক্ত ঝরিয়ে প্রমাণ করেছে এটি গণতান্ত্রিক অগ্রযাত্রার এক মাইল ফলক হয়ে থাকবে, ইতিহাস হয়ে থাকবে। এই মুক্তিযুদ্ধকে আমরা ধারণ করব, এটি আমাদের দ্বিতীয় মুক্তিযুদ্ধ হয়ে থাকবে। ছাত্র জনতা বুকের রক্ত দিয়ে নতুন স্বাধীনতা এনেছে, এই স্বাধীনতা আমরা রক্ষা করব। মির্জা ফখরুলের বক্তব্য এই যে স্মরণ করিয়ে দিয়েছেন তিনি তারেক রহমানকে, এবং সারা সংসদ ছিল পিন পতন নীরবতা। 18 থেকে 11 বৈষম্য বিরোধী, বৈষম্যের মানে 11, ঢাকা 11 আর ঢাকা 17। একটি হলো 17 হলো বিআইপি তারেক রহমানের আসন, 11 হলো নাহিদ ইসলামের আসন। তিনি বলছেন এই দুটি আসনের মধ্যে প্রকৃতপক্ষেই বৈষম্য হচ্ছে। আশা করি আমাকে ক্রেডিট দেওয়ার দরকার নাই, তবে উন্নয়ন হোক। কি চমৎকার নির্জল বক্তব্য! মুক্তিযুদ্ধ নিয়ে
বিবেক বর্জিত কাজ করা যাবে না। মুজিববাদীদেরকে মুক্তিযুদ্ধের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। তাদের নামে অনেক অভিযোগ ছিল, তারা আসলে যুদ্ধ করেনি। ডাকসুতে থানায় নিয়ে হামলা মামলা হয়েছে, ডাকসুর কথা তিনি উল্লেখ করেছেন। এখনও কেন মামলা নেওয়া হয়নি, সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রীকে বক্তব্যের মাধ্যমে সফট অভিযোগ করে দিয়েছেন। ব্যাংক খরিদ্দারদের সাথে কি হচ্ছে, ব্যাংক খেয়ে দিয়ে শেষ করে দিয়েছে, সেই এসালমকে ধরার কোনো পদ্ধতি অবলম্বন করা হচ্ছে না। যারা ঋণ গ্রহীত 49% সদস্য জাতীয় সংসদে, তাদের একটি নাম বাদ দিয়ে তাদের কত টাকা ঋণ কি হয়েছে সেটা তিনি প্রকাশ করে দিয়েছেন, বলেছেন ভবিষ্যতে এইসব নাম প্রকাশ করে দেওয়া হবে। বিএনপি এখন পর্যন্ত 31টি খুন করেছে, 14টি ধর্ষণ করেছে, 83টি চাঁদাবাজির ঘটনা ঘটিয়েছে। এগুলোর ব্যাপারে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ভারতের সাথে সম্পর্কের মানদণ্ড কি হবে? আমাদের সীমান্ত হত্যা, পুশ ইন করা, খুনিদেরকে আশ্রয় প্রশ্রয় দেওয়া, এসব বিষয় সমাধান না করে ভারতের সাথে কোন বন্ধুত্বের পথে আমরা এগোবো? ঋণ খেলাপিদেরকে ব্যাপারে কি ব্যবস্থা নেওয়া হবে? রাষ্ট্রপতিকে অবশ্যই গ্রেপ্তার করা প্রয়োজন বলে মনে করেছেন নাহিদ ইসলাম। এবং দুর্নীতি, যে তারেক রহমানের বিরুদ্ধে যে দুর্নীতি হয়েছে, বিএনপিকে মাইনরিটি টর্চার করা হয়েছে, এসালম ইসলামী ব্যাংক খেয়েছে, এইসব ব্যাপারে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয় না। অর্থমন্ত্রীকে বলা হলেই তিনি বলেন অর্থনীতির কোনো দুর্যোগ ঘটার কোনো সম্ভাবনা নেই। কিন্তু অতীতে অর্থনীতি নিয়ে যারা বাংলাদেশের শেয়ার বাজার খেয়েছে, ব্যাংকগুলোকে তছনছ হয়েছে, লক্ষ লক্ষ কোটি টাকা যারা বিদেশে পাচার করেছে, তাদের ব্যাপারে কার্যকর উদ্যোগ কী? তাদেরকে কেন আবার রিলেভেন্ট করা হয়েছে ব্যাংকগুলোর মালিকানা নেয়ার ব্যাপারে? রাষ্ট্রপতি এই ইসলামী ব্যাংক নষ্ট করার ব্যাপারে যুক্ত ছিলেন। বেগম খালেদা জিয়াকে দুর্নীতির দায়ে অভিযুক্ত করার ব্যাপারে তার এজেন্ডা ছিল, একদম দায়িত্বপ্রাপ্ত এজেন্ডা ছিল। পদ্মা সেতুর সাথে যারা যুক্ত ছিল তাদেরকে দুর্নীতির মুক্তির সার্টিফিকেট দেওয়া তাদের এজেন্ডা ছিল, এবং ইসলামী ব্যাংকে তছনছ করে দেওয়া তার এজেন্ডা ছিল। এই অপদার্থ চোর রাষ্ট্রপতিকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। বিএনপিতে নিশ্চয়ই আরও ভদ্র মার্জিত লোক রয়েছে, বিশ্বস্ত লোক রয়েছে। ক্ষমতা যা সংসদ 72-এর সংসদ সংস্কারের ব্যাপারে তিনি বলেছেন, ওই সংবিধানের দুর্ভাগ্য হলো ওই নির্বাচিত প্রতিনিধির হাতে ওই সংবিধান প্রণীত হয়নি। যেই সকল এমপিরা 72-এর সংবিধান প্রণয়ন করেছে তারা নির্বাচিত হয়েছে 70-এর নির্বাচনে, পাকিস্তানের সংবিধান প্রণয়নের জন্য তারা নির্বাচিত হয়েছিল। অথচ এই নির্বাচনের মধ্যেই দেশ স্বাধীন হয়, এবং সেই লোকগুলোই সংবিধান প্রণয়ন করেছে, যার কোনো সংসদীয় ভিত্তি নেই। খুব চমৎকারভাবে তিনি এই কারণে 72-এর সংবিধান ফ্যাসিবাদ তৈরি করে, একক ক্ষমতা প্রদর্শন করে, সব কিছু 72-এর সংবিধানের মধ্যে রয়েছে। 24, 70, 90 এসবকে মুখোমুখি করা যাবে না। এক একটি রক্ষার, মর্যাদা রক্ষার ধারাবাহিকতা। জুলাই সনদ এখন বিএনপির সনদ হয়ে গেছে। 72-এর সংবিধান যেমন আওয়ামী লীগের সংবিধান, জুলাই সনদটাও বিএনপির সংবিধান হয়ে গেছে। এইভাবে তিনি খুব, আর বিএনপি আরেকটা কথা বলে যে তাদের বিরোধী দলের পতন হবে, সরকারের পতন হবে না। বিরোধী দল তাদের মতো করে বিরোধিতা করবে, বিরোধী দল তো স্বাধীন মতো করে বিরোধিতা করতে হবে। সরকারের কথা শুনে তো বিরোধী দল বিরোধিতা করবে না, তিনি স্মরণ করিয়ে দেন। শফিকুর রহমান, তারেক রহমান, সালাউদ্দিন আহমেদ, যারা এই সংসদের মোটামুটি অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান হিসেবে, এই সংসদে কিন্তু খুব স্পেশাল পার্লামেন্টারিয়ান নাই। কে আছেন? হাতে গোনা কয়েকজন আছেন। শাহজাহান চৌধুরী আছেন, তারপর নজরুল ইসলাম খান আছেন জামায়াতের শাহজাহান চৌধুরী আছেন, তারপরে আছেন আপনার এই বিএনপির আপনার মেজর হাফিজ আছেন, বিএনপিতে আরও কয়েকজন আছেন, নুরুল ইসলাম মনি আছেন, তারপরে আছেন আপনার এই আব্দুল খালেক আছেন, সরোয়ার হোসেন আছেন, তারেক রহমানও নতুন, বিরোধী দলের নতুন, নাহিদ ইসলামও নতুন। ভবিষ্যৎ কোন পথে নেই, সব কিছু ম্লান করে দিয়ে নাহিদ ইসলাম নেতা হয়ে ওঠে নাকি, সেটাই দেখার বিষয়। সবাই অনেক ভালো থাকবেন, সবাইকে শুভেচ্ছা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।